দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন অর্জুন সিং। আর সূত্রের দাবি এবারও তিনি ব্যারাকপুরে বিজেপির টিকিটেই লড়তে চলেছেন। আজই দিল্লির বিমান ধরছেন দিব্যেন্দু অধিকারীও বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি অর্জুনের সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু আজ গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই। আর রাগঢাক গুড়গুড় নয়, কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে তারপর তৃণমূল থেকে বিজেপি থেকে ফের তৃণমূল, আর এবার লোকসভা ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার সরাসরি ঘোষণা করে দিলেন অর্জুন সিং। কালকে দিল্লিতে জয়েন করব। অর্থাৎ বড়সড় অঘটন না ঘটলে এবার ব্যারাকপুরে তৃণমূলের পার্থ ভৌমিকের সঙ্গে লড়াই বিজেপির অর্জুন সিং এর। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। সময়ে বলবেন যে কর্মীরা তাকে মেনে নেবেন কিনা, কারণ যেহেতু তিনি অনেকবারই আসা যাওয়া করেছেন, তার বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে অনেকটাই কর্মীদের মনে প্রশ্ন রয়েছে। অর্জুন বিজেপিতে যাচ্ছে, বিজেপি ওকে প্রার্থী করবে, এটা বিজেপির নিজের ব্যাপার, কিন্তু বিজেপির নেতারা যে নিচুতলার কর্মীদের কোনো গুরুত্ব দেন না, এটার মাধ্যমে এটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। বিজেপি কার কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে। বিধায়ক? না, সে আছে বড় লোক। সূত্রের খবর, অর্জুন সিং এর সঙ্গেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। বিভিন্ন মহলে জল্পনা চলছে আপনি বিজেপিতে আগামীকাল যোগ দেবেন, কতটা সত্যি? অবাস্তব কিছুই বলবো না, সবই বাস্তব হতে পারে। অল আর পসিবল ইন দি ওয়ার্ল্ড। তৃণমূল কংগ্রেসের এর থেকে কি আপনি ইস্তফা দিচ্ছেন দল থেকে? তৃণমূল কংগ্রেসের সাথে আমি নেই। কবে থেকে? 2021 সালের পর থেকে। কেন বলছেন এই কথা? কষ্ট, যন্ত্রণা, ব্যথা। যোগ দিতে পারেন। তৃণমূল কংগ্রেসের দরজা খোলা রয়েছে। যদি মনে করেন যে কেউ তৃণমূল কংগ্রেসের টিকিট পায়নি বলে কিংবা পরিবারতন্ত্রে বিশ্বাস করে বলে, তৃণমূল কংগ্রেস তো করে না, কিন্তু বিজেপি তো পরিবারতন্ত্রে বিশ্বাস করে, সেই পরিবারতন্ত্রকে এস্টাবলিশ করার জন্যে চাটুকারি যদি করতে হয় তিনি যাবেন। শুভেন্দু অধিকারী বর্তমানে বিরোধী দলনেতা। তার ভাই সৌমেন্দুকে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এবার আরেক ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তাকে দল কি দায়িত্ব দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দিব্যেন্দু অধিকারী পার্টির কর্মী হিসেবে কাজ করতে চান। তমলুকে কে প্রার্থী হবে জেনে গেছে সবাই। হি ইজ নট ইন দ্য রেস অফ দি ক্যান্ডিডেট অর এনি পোর্টফোলিও। সব মিলিয়ে ভোটের আগে যাওয়া আসা চলছে। সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সমিতার কাছে যাব। সমিতা, শশী পাঁচার বক্তব্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস দরজা খুলেছিল ইনকামিং এর জন্য, আর এখন আউটগোয়িং এর তৃণমূল কংগ্রেসের কোনো সমস্যা নেই, মানে বিজেপি আপাতত একটা খুইয়ে 3টে গেইন করেছে। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে, অর্জুন সিং যে মারাত্মক অভিযোগগুলো ইতিমধ্যেই পার্থ ভৌমিকের বিরুদ্ধে করতে আরম্ভ করেছেন, সন্দেশখালীর সঙ্গে সরাসরি জড়িত নৈহাটি তৃণমূল বিধায়ক, এমনটাই অভিযোগ তিনি করছেন। এতদিন তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, কই দলের মধ্যে থেকে তো সরব হননি। পার্থ ভৌমিক যদি এই অনাচারগুলো করে থাকেন, তিনি সবকিছু জেনে শুনে চুপ করেছিলেন কেন? তাহলে কি টিকিটের অপেক্ষায়? টিকিট পেলেন না বলে আজকে বিস্ফোরক? দেখুন, তৃণমূল দলটার এই সময় এমন ডিমান্ড, এতে 100-150 জনই সবাই এমপি হতে চায়, কিন্তু 42টা তো সিট। বাংলার প্রার্থী দেখে ভোট হয় না, এটা পরিষ্কার হয়ে গেছে। প্রতীক দেখে ভোট হয়, এবং যার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই বিজেপির ক্ষেত্রে মোদির মুখ, মমতা, এই দুটো ব্যাপার। স্বাভাবিক ক্ষেত্রে এই যে প্রার্থী থাকতে কেন বলুন তো বাইরে থেকে 3 জনকে নিয়ে আসার না, সেটা এটা তো লোকসভা ভোট, এখানে কোনো অসুবিধা নেই, তারা ভারতীয় নাগরিক হলেই হবে, সেটাতে কোনো সমস্যা নেই। সেটা যেই দলের 150 লোক টিকিট পেতে চান বলছেন, তাহলে আবার বহিরাগত 3 জনকে কেন? বহিরাগত আমি এই তথ্য দিচ্ছি না, তারা বহিরাগত আমরা এই ক্ষেত্রেই বলছি, বাংলার উন্নয়নে বাধা দেওয়া যে দল, তার নাম বিজেপি দল। উন্নয়নকে আটকে দেওয়া, টাকাগুলো হকের টাকা না দেওয়া, বঞ্চনা করা, তার
বিরুদ্ধে বিজেপি, তারা যাকে কথা বলতে আনবে তাদেরকে আমরা বিরোধী বলবো। কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে লোকসভার ভোটে যে কেউ যেখান থেকে প্রার্থী হতে পারে, অবশ্যই ভোজপুরি পবন সিং না হলেই হলো। আমি বলছি অর্জুন সিং 2004 সাল থেকে এই ব্যারাকপুরে তড়িৎ তোপদারকে হারিয়ে তার দক্ষতা প্রমাণ করেছে। অবশ্যই তিনি সিপিএম বিরোধী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে তার মানুষের ক্ষমতার লোভ সবসময় থাকে, কিন্তু যে জলের গরু দুধে সোনা, অর্থাৎ যে দুধ দেয় গোয়ালে যেতে হবে, যারা গোয়ালে থাকে স্বাভাবিকভাবে। অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেস দলে রাখার চেষ্টাই বা করলো না কেন? ব্যারাকপুরের টিকিটটা দিল না কেন? না, অর্জুন সিং এত খবর জানতেন, পার্থ ভৌমিক সন্দেশখালীর সঙ্গে জড়িত জানার পরও দলে তিনি বসেছিলেন এবং সেখানে তিনি চুপ করেছিলেন, তার কারণটা কি? নিশ্চয়ই কারণটা কি টিকিট? দেখুন, সমস্তটা দলই একটা বিশ্বাসের উপরে চলে। যাদেরকে দল বিশ্বাস করে এতদিন তৈরি করেছে, তারা যদি আজকে অন্তর্ঘাত করে আঘাত দিয়ে কেউ না কেউ তাদের লোভের, তাদের ইচ্ছা মানে অন্য প্রাপ্তি যোগে যায়, সেখানে কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু আবার অর্জুন সিং প্রশ্ন তুলছেন। বিশ্বাসযোগ্যতা, দলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রতিশ্রুতি দিয়ে তাকে দলে নিয়ে আসা হয়েছিল যে ব্যারাকপুর থেকে এই টিকিটটা দেওয়া হবে, মনোভঙ্গ হয়েছে, শক পেয়েছেন, 24 ঘন্টা সেই শকে তিনি ছিলেন, তাও আমরা দেখেছি। এবার তিনি চলে যাচ্ছেন। অর্চনাদি, তার মানে কি অর্জুন সিং ছাড়া এই মুহূর্তে বিজেপির আর কোনো উপায় নেই? অর্জুন সিং যতবারই বিজেপি ছেড়ে যান না কেন, যখন সময় হবে ভোটের টিকিটটা দিতে লাগবে, তখন সেই অর্জুন সিং এর কাছেই বিজেপিকে পৌঁছতে হবে এবং অর্জুন সিংও ছুটে সেই বিজেপির দরজায় চলে যাবেন। দেখুন, তৃণমূলের সবচেয়ে বড় খেলা ছিল বিজেপিকে ভাঙানো। পশ্চিমবঙ্গের বিজেপির এইবারও যারা ক্যান্ডিডেট করেছে 5+2 7জন বিজেপি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা অর্জুন সিং কেন, তৃণমূল থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, সব জায়গার থেকে সবাই এসে বিজেপিতে যোগদান করছে এবং আমরা সবাই মিলে তৃণমূলের বিরুদ্ধেই ভোটটা লড়বো। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেই প্রশ্নগুলো তুলছেন, অর্জুন সিং আমাদের দলে আমরা গ্রহণ করলাম, কিন্তু আমাদের দলের টিকিট দেওয়ার আলাদা কমিটি আছে, পার্লামেন্টারি কমিটি, তার উপরে আমাদের আরো কোর আছে, যেখানে অর্জুন সিং এর যোগাযোগটা খুব নিবিড়। সেটা জানা। বিজেপিতে যাবেন বলার আগে অর্জুন সিং বলছেন যে ব্যারাকপুরে পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিজেপির টিকিটে আমিই লড়বো, এত কনফিডেন্ট। দেখুন, ওনার নিজস্ব ব্যাপার, আমার লেভেলে আমার কনফিডেন্স। আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে এই যে অর্জুন সিং বারবার এদল ওদল করছেন এবং বিজেপি তাকে আবার নিয়ে নিচ্ছে, সেটার কি এটাও একটা কারণ যে ওই অঞ্চলে বিজেপি এখনো কাউকে নেতা তৈরি করতে পারেনি, নেতার অভাব? দেখুন, অর্জুন সিং এর মতো তিনি যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যারাকপুর অঞ্চলে একটা নাম, এটা আপনি আমি কেউ অস্বীকার করতে পারবে না। তিনি যেভাবে 19-এর ভোটটা জিতেছিলেন, আপনি দেখেছেন রক্ত মেখে, আমাকে একটু বলতে দিন, তবু তিনি হাল ছাড়েননি। তিনি এমনই লড়াকু একজন নেতা, তার খুব কাছের লোকেদেরও, তৃণমূলের এখনো অবধি তার খুনের কোনো, আমাদের একজন ডাক্তারবাবুর ছেলে, তাকেও তার খুব ঘনিষ্ঠ, নেতাকে কেন রাখেন না? 19-এ জেতার পর 22 লড়াকু নেতাকে মাত্র 3 বছর মমতা ব্যানার্জি অথবা সেটা তো আপনারা করেছেন বাংলায়। আমাদের দল থেকে 7 জনকে নিয়ে তারা বিজেপি তৈরি হয়েছে, কিন্তু বিজেপি মনে করে। সুব্রতদার কাছে যাই, দল ভাঙানোর খেলার কথা বলছেন অর্চনাদি। আচ্ছা, দল ভাঙানোর খেলাই যদি হয়, আরেকজন যিনি আজকে যাচ্ছেন তিনি কিন্তু তমলুকের তৃণমূল কংগ্রেসের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই সময় বিজেপির বক্তব্য হচ্ছে একজন বড় নেতাকে তারা শাসক দল থেকে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা কি দল ভাঙানোর খেলা বলে আমরা ধরবো না? যিনি বলছেন 2021 সালের পর থেকে নাকি তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, অথচ তিনি কিন্তু নিজের সাংসদ পদটি ছাড়েননি, একেবারে দলের অভ্যন্তরেও রয়েছেন, দল ছেড়েছেন এমন কোনো খবরও কিন্তু নেই। সুব্রত না, আমি তো একটু শুধু বলি, আমাকে রবীন্দ্রনাথ ধার করতে হবে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, কামাইয়ে স্রোতে ভাসো। সেই কারণে দুটো আলাদা আলাদা শোরুম, গোডাউনটা একই, কখনো এখানে যাও, কখনো ওখানে যাও, কখনো এই মলে নিজেকে বেচো, কখনো ওই মলে নিজেকে বেচো। যাই করুক না কেন, পদ থেকে কিন্তু ইস্তফা কেউ দিচ্ছে না, দেবে না, কারণ গোটাটা আনএথিক্যাল। যদি কোনো দলে কেউ যায়, যেতেই পারে, তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু মানুষ যাকে জেতালো কোনো একটা সিম্বলে, তাহলে যদি সৎ থাকে তাহলে সেটা পদত্যাগ করে আসা উচিত। কেন পদত্যাগ করছেন না? কারণ ওখানে ক্রিমটা নেব,
সাংসদ হলে তার ক্রিম নেব, বিধায়ক হলে তার ক্রিম নেব, এবং শেষ অবধি হচ্ছে গিয়ে নিজের সুবিধা মতো অবস্থানে কোনো একটা মলে গিয়ে নিজেকে বেচবো, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে কামাইয়ে স্রোতে ভাষা। এই হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে গত 10 বছরের উপহার পেয়েছে পশ্চিমবাংলার মানুষ। সেই কারণেই অর্জুনবাবু কখনো বিজেপির এমপি হয়ে তৃণমূলের সঙ্গে সভায় থাকেন এবং তাকে উত্তরীয় পরিয়ে গ্রহণ করা হয়। হ্যাঁ, সম্মানিত বোধ করেন। উনি বলেন তারপর টিকিট পাওয়া না পাওয়া ভেতরের আভ্যন্তরীণ ডায়নামিক জানি না, আবার চলে যায় বিজেপি। কিন্তু এই যে দল বদল করা, কিন্তু স্বপদে থেকে যাওয়া, একজন দুজন বাদে আমি এই কথা বললাম কারণ শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম পদ ছেড়ে তিনি দল বদল করেছিলেন, আমরা বাবুল সুপ্রিয়কে দেখেছিলাম এবং রিসেন্টলি তাপস রায়কে দেখলাম। আমি এখান থেকে সলিল বাবুর কাছে আসবো। একেবারে সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে এটাই আমার প্রশ্ন, যে ট্রেন্ড আমরা এখন রাজনীতিতে দেখছি তাতে সব থেকে বেশি ধোঁকা তো মানুষকেই দেওয়া হচ্ছে। যে সাধারণ মানুষের কথা সব রাজনৈতিক নেতারা বলেন যে মানুষের জন্য তারা কাজ করবেন, না তো করে না তো। মানুষকে বলে গণদেবতা, আমাদের কোনো দাম নেই, যা দেবে আপনারা দেবে। কে ভাবে মানুষের কথা? মানুষের কথা কেউ ভাবে না বৃষ্টি, কেউ ভাবে না। নাহলে এরকম দিনের পর দিন এই অর্জুন সিংকে নিয়ে কম খারাপ কাজ করেছে? একটা দুটো যুগ ধরে ঘটনার পর ঘটনা, যত খারাপ কাজ, ভোট লুট থেকে শুরু করে, মানুষকে আটকে দেওয়া থেকে শুরু করে, গণনা কেন্দ্র লুট করা থেকে শুরু করে, যত খারাপ কাজ ওকে দিয়ে করেছে, তোর এক্সপেকটেশন থাকবেই, তাহলে বিজেপি প্রত্যাশা তো থাকবেই। তাহলে বিজেপি প্রার্থী হয় কি করে? বিজেপি একটা তারপরে যখন ওকে বলতে দাও, তারপরে আস্তে আস্তে যখন ওকে ডিফান্ড করে দেওয়ার চেষ্টা হলো, যখন এই নতুন তৃণমূল, নতুন যুবদল করতে করতে হলো, তখন ও দেখলো তার আর পরিসর নেই, সে বিজেপিতে গেল। তারপরে তার এগেনস্টে 100টার উপরে মামলা দেওয়া হলো, তার উপর টর্চার করে দেওয়া হলো, তার লোকজনকে একদম সাইড করে দেওয়া হলো, তার ওখানে থাকার অবস্থান, মাসেল পাওয়ার ইজ দ্য লাস্ট ওয়ার্ড। সুতরাং এরপরে ওর আর কোনো অন্য গত্যান্তর নেই। সুতরাং ও আবার দল বদলে আবার যেখানে যাবার মনে করছে সেখানে যাবে। বাট আমি একটা কথা বলছি, অর্জুন সিং হচ্ছে এমনই একটি ব্যক্তিত্ব, হি ইজ অল টাইম বিফিটিং ফর ব্যারাকপুর। একদম ব্যারাকপুরের জন্যই লড়বেন এবং ব্যারাকপুরের মানুষকে তিনি সেবা করবেন এমন প্রত্যাশা নিয়েই কিন্তু ফের গিয়েছেন। তবে ইতিমধ্যেই কিন্তু পাল্টা কৌশলও খেলে দিয়েছেন পার্থ ভৌমিক। অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিংকে তিনি নিজের ইলেকশন এজেন্ট করেছেন। অর্জুন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভাটপাড়া 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেও পাশে পেয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আলোচনায় আমি সমীরদার কাছে এই জায়গায় আসবো। সমীরদা, খুব উল্লেখযোগ্যভাবে গত কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ধরুন আমি যদি উদাহরণ হিসেবে শুভেন্দু অধিকারীর কথাই ধরি, শুভেন্দু অধিকারী যিনি দল বদলে এই মুহূর্তে বিজেপিতে গিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এই সন্দেশখালীর ঘটনার উদাহরণ যদি আমরা ধরি, তিনি বলছেন যে শেখ শাহজাহানকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। যেদিনকে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো তার কয়েক ঘন্টা আগে তার বক্তব্য ছিল, আমি জানি আমার লোক সেখানে আছে, আমার লোকেরা জানিয়েছে যে শেখ শাহজাহানকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অন্যত্র পুলিশ সরিয়ে নিয়ে গিয়েছে। তার মানে এই ধরনের স্ট্যাচারের যে নেতারা রয়েছেন, অর্জুন সিং বলুন বা শুভেন্দু অধিকারী বলুন, তারা যখন দল বদলান তাদের যে অনুগামীদের একটা অংশ তারা আবার পুরনো দলে রয়ে যান। তাহলে দলের নিজস্ব রাজনৈতিক দলগুলোর যে মন্ত্রগুপ্তির শর্ত থাকে সেগুলো কি কোথাও পালন হয়? দেখুন, রাজনৈতিক দলগুলো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা নিয়ে কারবার করে, তাদের সমর্থন জোগাড় করে। স্বাভাবিকভাবে একটা ক্রনোলজি আছে। আপনি যদি দেখেন যে শুভেন্দুবাবুর বিরোধী দলনেতা হিসেবে একটা জায়গার বক্তব্য, তারপরে শাহজাহানের বক্তব্য, তারপরে ইডির যাওয়া, তারপরে একটা ঘটনা ঘটে যাওয়া, তারপরে সব কিছু, আজকে তাকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে, সেটা রাজ্য পুলিশই করেছে। স্বাভাবিকভাবে কেন্দ্রের পুলিশের একটা অদক্ষতা, 19 দিন পরে কেন গেল, এই প্রশ্ন আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু আমরা যে আলোচনাটা করতে পারছি না। আমি একটা জিনিস বলতে চাই যে আজকে ব্যারাকপুরের প্রার্থী আমাদের অর্জুন সিং, তিনি যখন তৃণমূলে ছিল, মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসবাদী, কত কি যারা বলেছে, ওয়াশিং মেশিনে যখন যাচ্ছে, তৃণমূল কংগ্রেস মামলা দিয়েছিল, 107 খানা মামলা রাজ্য পুলিশ দিয়েছিল এই অর্জুন সিং এর বিরুদ্ধে। আপনি ক্রনোলজিটা বলে দিন, অর্জুন সিং এর ক্রনোলজিটা বলে দিন। আমি আবারও বলছি যে তৃণমূলের মধ্যেও বিজেপি থেকে আসা বিশ্বজিৎ দাস বলুন, কৃষ্ণ কল্যাণী বলুন, এরা বিজেপি প্রার্থী হয়েছিল স্বাভাবিকভাবে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা রাজনৈতিক ব্যক্তি যে তাদের সমর্থনে, যে পাবলিকদের সমর্থনে তিনি আজকে নেতা হয়েছেন, তাদের কথা না ভেবে, সেই দলের কথা না ভেবে, শাসক দল মনে রাখে না কেন? শুধু শাসক নয়, এটা সব জায়গাতেই হচ্ছে।
কারণ আজকে দিব্যেন্দু শাসক দল মনে রাখো। তাহলে কি দুটো ওয়াশিং মেশিন? সুব্রত বাবু, কোন ওয়াশিং মেশিনটা বেশি ভালো এটা সত্যিই জানতে ইচ্ছে করে। কোন ওয়াশিং মেশিনে বেশি পাওয়ার সেটা অবশ্যই জানতে ইচ্ছে করে। ইতিমধ্যেই কিন্তু বামেরা গতকাল নিজেদের 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যার মধ্যে 14 জনই রয়েছেন নতুন। তবে এরই মধ্যে যে প্রশ্ন উঠতে শুরু করেছে অবশ্যই কংগ্রেসের সঙ্গে জোট আসন সমঝোতা, তাই নিয়ে একটা প্রশ্ন। এবং খুব উল্লেখযোগ্যভাবে আইএসএফ যারা 8টি আসনে লড়াইয়ের কথা ঘোষণা করেছে এবং সেখানে উল্লেখযোগ্য দুটো আসন রয়েছে, একটা শ্রীরামপুর এবং অন্যটা যাদবপুর। আমি এই নিয়ে আলোচনায় আসবো। সুব্রত বাবুর কাছে যাব। সুব্রত বাবু, আইএসএফ, কংগ্রেস, বামেরা জোট করে 2021 সালে ভোট এবং সেখানে আমরা নওশাদ সিদ্দিকীকে একমাত্র বিধায়ক হিসেবে দেখলাম। আর এবার যাদবপুরের মতন একটা উল্লেখযোগ্য কেন্দ্র, শ্রীরামপুরের মতন একটা উল্লেখযোগ্য কেন্দ্র, সেখানে যদি চতুর্মুখী লড়াই হয়, লাভ কাদের হবে? আমি প্রথম বলছি যে কোনো রাজনৈতিক দল কোনো কেন্দ্রে লড়ার কথা ঘোষণা করতেই পারে, কিন্তু এখন অবধি কোনো প্রার্থীর নাম কেউ জানে না। দ্বিতীয় কথা হচ্ছে ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, এত উতলা হওয়ার কোনো দরকার নেই। আমি বলিনি, আমি বলছি যে অপোজিশন ইউনিটি ইন্ডেক্স পশ্চিমবাংলা এইটা যাতে ওপরের দিকে থাকে, সেই কারণে তৃণমূল এবং বিজেপি বিরোধী সব রাজনৈতিক দল তাদের ঐকান্তিক ইচ্ছা আছে এবং সেটা আপনারা নির্বাচনে দিন ঘোষণা এবং নমিনেশন পেপার জমা দেওয়ার মধ্যে দিয়ে দেখতে পাবেন। বেশ, কিন্তু যদি তাই হয়, আপনি বলছেন বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী, তাহলে সেই লড়াইতে কোথাও কংগ্রেস এবং বামেদের মধ্যে সমঝোতার একটা ছবি যেমন থাকবে, তার পাশাপাশি আইএসএফ এর সঙ্গেও তো একটা সমঝোতা করতে হবে। মানে কোথাও বাম ভার্সেস আইএসএফ যদি হয়ে যায়, সেখানে তো লাভের অঙ্কটা বদলে যাবে। আরে যদি হয় সেটা দেখা যাবে। আপনি এত যদি হয় সেটা দেখা যাবে বলছেন। আমি বলছি নওশাদ সিদ্দিকী কিন্তু পরিষ্কার বললেন যে বারবার নাকি তারা পাঠিয়েছেন, কিন্তু কোনো আলোচনা। আচ্ছা, আপনাদের টিভি চ্যানেলে কতবার আমরা আলোচনা করেছি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে ভোট লড়তে চেয়েছেন। উনি এখনো বলেছেন যে উনি নাকি রাজি আছেন, কিন্তু দলের তরফ থেকে তার দলের তরফ থেকে 8 এর মধ্যে তো আসলো না সেইটা। ফলে একটা রাজনৈতিক দল, আলাদা আলাদা রাজনৈতিক দল, তাদের কিছু কম্পালশন থাকে, সেই কম্পালশন অনুযায়ী তারা লড়ার কথা প্রথমে বলে এবং হচ্ছে গিয়ে অপোজিশন ইউনিটি ইন্ডেক্সকে রক্ষা করার দায় সকলের, সেই দায় নিয়ে শেষ অবধি তারা ঐক্যবদ্ধভাবেই লড়বে। এটা নিয়ে অত দুশ্চিন্তার কারণ নেই। অধীর চৌধুরী পর্যন্ত বললেন যে এখনো পর্যন্ত কোনো আলোচনা তৃণমূল 10 পাস করতে পারবে না, এটুকু বলতে পারি। সুব্রত বাবু, অধীর চৌধুরী কিন্তু বলেছেন যে এখনো পর্যন্ত বামেদের সঙ্গে কোনো আলোচনা, আসন সমঝোতা কিন্তু হয়নি। এক্স্যাক্টলি তাই, ঠিক বলেছেন উনি, ঠিক বলেছেন উনি। আমরা কালকে 16টা আসনের মানে প্রার্থীপদ ঘোষণা করেছি এই কনটেক্সটে দাঁড়িয়ে যে এই 16টা নন নেগোশিয়েবল, সেই কারণে 42টার মধ্যে 26টা নিয়ে নেগোশিয়েবল, সেই কারণে ওই 26টা আমরা ঘোষণা করিনি। আপনাদের টিভিতে চ্যানেলে এবং অন্য চ্যানেলেও বলা হয়েছে 7 দিন 10 দিন আগে যে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী 42টা কেন্দ্রের প্রার্থী রেডি করে ফেলেছে বামফ্রন্টে। ওটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ এটা 16টা নন নেগোশিয়েবল, সেটা আমরা শুরু করেছি, বাকি 26টা নেগোশিয়েবল। তাহলে সমীরদা চ্যালেঞ্জ কি এই 16টাতেই? নট ক্যাপেবল। তার কারণ সিপিএম চর্চিত হয়ে গেছে, 42-এ শূন্য পেতে যাচ্ছে। আর এই বাচ্চা ছেলে 16 জনের মধ্যে 14টা নতুন মুখ এলো, কারণ জানে আলোচনা সময় শেষ। সকলকে ধন্যবাদ।